বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কমিশনের প্রস্তুতি সাঙ্গ আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড়। আপনারা প্রত্যেকে অবগত আছেন এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি ফর্ম রিলিজ করা হয়েছে বা ডিক্লারেশন ফর্ম। প্রত্যেক ভোটারকেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি পূরণ করে এবং নির্দিষ্ট এখানে যা ডকুমেন্ট চেয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে, তবে আপনার ভোটার ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং আপনি একজন ভারতীয় নাগরিক হিসেবে কিন্তু ইতিমধ্যে জানা যাবে। তো এটি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এটি শুধুমাত্র ভেরিফিকেশন নয়, এটি হয়তো এনআরসি করারই ছক। তো সেই সূত্রপাত অনুযায়ী আপনাদের এখানে কিন্তু বিশেষ কিছু ডকুমেন্টসের কথা বলা হয়েছে। আপনারা যদি দেখবেন যে এটি কিন্তু একটি পূর্ণ ফর্ম বলতে 24 জুন 2025 রিলিজ করা হয়েছে। এরপরে 30 জুন 2025 আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে কিছু কথা বলা হয়েছে। সেই সম্পূর্ণ বিষয়গুলি আজকের এই ভিডিওতে বলবো, কেননা এ পর্যন্ত যা আপডেট আসছে সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন, পাশাপাশি বিরোধী দলরাও সরব হয়েছিল যে এত পুরনো ডকুমেন্টস সবার পক্ষে সম্ভব নয়। তারপরে নতুন রিলিজ করা হয়েছে। আপনাদেরকে জানাচ্ছি দুটি বিষয়ে প্রথমে দেখিয়ে দিয়ে, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। তাহলে আপনাকে কিন্তু এখানে ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ হিসেবে দুটি ডকুমেন্টের মধ্যে একটি আপনাকে দিতে হচ্ছে, অর্থাৎ জন্মের প্রমাণপত্র অথবা জন্মস্থানের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট দিতে লাগবে। এবারে দেখুন এই যে আপনাদের ফর্মটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু 24 জুন 2025 বিহারের জন্য করেছিল, তবে আমাদের রাজ্যে কিন্তু আগস্ট থেকে শুরু হচ্ছে। আমাদের ক্ষেত্রে আলাদা ফর্ম আসলেও কার্যকর কিন্তু ঠিক একই রকম হবে। তো যেহেতু পুরনো ফর্মে বলা হয়েছিল 1/7/1987 সালে আপনার যদি জন্ম হয় এর আগে, তাহলে আপনাকে জন্মের প্রমাণপত্র অথবা জন্মস্থানের প্রমাণপত্র এমন একটি ডকুমেন্টস দিতে লাগবে। যে ডকুমেন্টসের লিস্টে কিন্তু নিচের দিকে দেওয়া রয়েছে, একটু পরে আপনাদেরকে সমস্তটাই দেখাবো। তবে এখানে একটি কনফিউশনের ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে 1/7/1987 সালের আগে জন্ম হলে একখানে বলা হয়েছে যে আপনাদের ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখের প্রমাণপত্র অথবা জন্মস্থানের আপনাদের প্রমাণপত্র দিতে হবে। আবার বিরোধী দলরা যখন সরব হয় তারপরে 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্মানো কাউকে বাড়তি নথি দিতে হবে না, এমনটাই কিন্তু এবারে কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা আসছে। তো দুটির মধ্যে যেহেতু কনফিউশন রয়েছে, তাহলে আপনাকে কি দিতে হবে, ফর্মটি আদৌ ফিল আপ করতে হবে কি না, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। শুধু তাই নয়, 1987 সালের পরে আপনার 18 বছর হতে যে সালটি পড়ছে, এরপরে আরও যদি 3, 4, 5, 10 বছর পরেও আপনি ভোটার লিস্টে নাম তুলে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে কি ডকুমেন্টস দিতে লাগবে এই প্রশ্নটি অনেকেরই থাকে। কাজেই ভিডিওটি মোটেও স্কিপ না করে, যদি আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং এই ভিডিওতে এসে থাকেন, তাহলে দয়া করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে যা ইনফরমেশান আমি পেয়েছি সবটাই আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। কাজেই প্রথম থেকে শেষ দেখুন। আর একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আমরা প্রথমে কথা বলতে পারি ফর্মটি নিয়ে কথা বললে পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন আগে কি বলা হয়েছিল, বর্তমান কি আছে এবং বর্তমান আপনাকে কোন ডকুমেন্টস রেডি রাখতে লাগবে, কেননা সামনেই আগস্টের দিকে সমীক্ষা হতে চলেছে। প্রথমে আমরা এই ফর্মের বেসিক জিনিসটা জানবো, ফর্মটি কীভাবে ফিল আপ করতে হচ্ছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে অনলাইন অপশান উইল বি অ্যাভেলেবেল সুন, মানে এই যে ফর্মাটটি আপনাকে ফিল আপ করতে হচ্ছে বর্তমান অফলাইনে, এই ফর্মটি অনলাইনেও খুব শীঘ্রই আসতে পারে বলে ইতিমধ্যে বলা হয়েছে। প্রথমে ইলেকট্রস এখানে নাম লিখতে লাগবে, ইপিক নাম্বার, তাছাড়া এখানে অ্যাড্রেস, সিরিয়াল নাম্বার, পার্ট নং, তারপর এসি বা পিসি নাম, এছাড়াও স্টেট। আপনাদেরকে বলে রাখি এই সমস্ত তথ্যগুলো আপনারা ইপিক নাম্বার আপনাদের ভোটার কার্ডের আইডিতে লেখা রয়েছে, ইলেকট্রস নেম আপনি পেয়ে যাবেন, সিরিয়াল নাম্বার, পার্ট নাম এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের ভোটার লিস্টে, সেখানে সিরিয়াল নাম্বার সমস্ত কিছুই লেখা থাকে। এবার ব্যাপার হচ্ছে যে আপনাদের স্টেট লিখবেন এবং কারেন্ট ফটো অর্থাৎ বর্তমান যে সময় ফটো আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই সময়কার আপনাকে এখানে কিন্তু দিতে লাগবে একটি ফটো, এবং আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ বসাতে লাগবে, জন্মের তারিখ, আধার নাম্বার অপশনাল দেওয়া রয়েছে, দিলেও দিবেতে পারেন না হলেও চলবে, মোবাইল নাম্বার, তারপর ফাদার্স অথবা লিগ্যাল গার্জিয়ান আপনার যে হচ্ছে তার এখানে নাম লিখবেন। যদি তার ইপিক নাম্বার থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাদার্স অর্থাৎ মায়ের এখানে নাম লিখবেন, ইপিক নাম্বার থাকলে দেবেন। স্পাউস নেম, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে যদি আপনি স্বামী হয়ে ফর্মটি ফিল আপ করছেন স্ত্রীর নাম লিখবেন, স্ত্রী হয়ে থাকলে স্বামীর নাম লিখবেন, এবং উভয়ের ক্ষেত্রে যার এখানে নাম লিখছেন তার এখানে ইপিক নাম্বারটি লিখবেন। এবারে মূল যে কথা সেই বিষয়টি আসছি, যেটা ইতিমধ্যে নিয়ম চেঞ্জ করা হয়েছে, এটি তো বেসিক। এবারে অ্যাডভান্সে এখানে যে
মানে ডিক্লারেশন আপনাকে দিতে হচ্ছে, পাশাপাশি যে ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি এবারে কিন্তু দেখার। এখানে যেটা বলা হচ্ছে আপনি সম্মতি দিচ্ছেন এবং আপনি একজন ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে, সেই অনুযায়ী প্রথমে বলা হয়েছে এবং সেই অনুযায়ী আপনি বলছেন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। যদি আপনি 1/7/1987 সালের আগে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ এবং জন্মস্থানের প্রমাণপত্র হিসেবে আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে লাগবে, যেটা লিস্টে রয়েছে এবং লিস্টটা কিন্তু নিচের দিকে আছে। এবারে দেখুন বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004। এই সালের মধ্যে যদি আপনার জন্মগ্রহণ হয়ে থাকে, পূর্বে যেরকম এখানে দেওয়া রয়েছে জন্মের তারিখ বা জন্মস্থানের প্রমাণপত্র, এটা প্রথমেই থাকছে, পাশাপাশি আপনার বাবার অথবা মায়ের জন্মর তারিখ এবং জন্মের স্থানের উল্লেখ রয়েছে এমন প্রমাণপত্র আপনাকে দিতে লাগবে, যেটা লিস্টের মধ্যে আছে সেখান থেকে। এবারে মূল কথায় আসি, আমরা একটু আগে দেখতে পারলাম যে 1987 সালে যাদের জন্ম তাদের কোনো নথি দিতে লাগবে না, কিন্তু এখানে বলা হয়েছিল জন্মের তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিতে। তাহলে এই বিষয়টি কনফিউজ না? তো এই বিষয়টি কিন্তু আমরা একটু পর দেখব, কেননা নিচের দিকে আরও কিছু বিষয় বলা হয়েছে, সেটা দেখে নিচ্ছি। এরপর দেখুন 3 নম্বর বলেছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার, মানে 2/12/2004। মানে এখানে যেহেতু বলা হচ্ছে 2/12/2004 মধ্যে, এটা 2/12/2004 পরে ধরে নিন আপনি 5, 6, 7 এই দিকে যদি আপনার জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কি কি দিতে লাগবে। এক্ষেত্রে হতে পারে নতুন ভোটার আরও আসছে, নতুন যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি উল্লেখযোগ্য। তো তাদের ক্ষেত্রে কি কি লাগছে কিনা দেখুন, যে নিজের জন্য এখানে বলেছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজের জন্য একটি ডকুমেন্ট প্রোভাইড করুন, এনি যে কোনো একটি ডকুমেন্ট প্রোভাইড করতে পারেন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, মানে জন্মের তারিখ অথবা জন্মস্থানের উল্লেখ রয়েছে সেই হিসেবে আপনাকে কিন্তু দিতে লাগবে ডকুমেন্ট। তো এরপরে বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফাদার ফ্রম লিস্ট গিভেন বিলো, তো এখানে বলা হচ্ছে বাবার। এছাড়াও এখানে বলা হচ্ছে প্রোভাইড ডকুমেন্ট ফর মাদার, মানে প্রথমেটা দেখতে পেলেন 1/7/1987 থেকে 2004 মধ্যে জন্মগ্রহণ করলে আপনার বাবা অথবা মায়ের দিলে হতো জন্মের তারিখ বা জন্মের আপনাদের স্থানের প্রমাণপত্র বা জন্ম তারিখের প্রমাণপত্র, কিন্তু এখানে যদি আপনি 2004 পরে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে বাবারও দিতে লাগছে প্লাস মায়েরও দিতে লাগছে। তাছাড়া বলা হচ্ছে ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান, যদি বাবা অথবা আপনার গার্জিয়ান যদি ইন্ডিয়ান না হয়ে থাকে, ভারতীয় না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জন্মের সময় বাবা অথবা মায়ের একটি ভ্যালিড পাসপোর্ট বা ভিসার একটি কপি কিন্তু দিতে লাগবে। এছাড়া বলেছে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া, যদি ভারতের বাইরে জন্মগ্রহণ হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাটাচ প্রুফ বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন, অর্থাৎ ইন্ডিয়ান মিশন দ্বারা ইতিমধ্যে স্যাটিসফাইড, তো ওই সংক্রান্ত একটি আপনাকে বিদেশি যে আপনার জন্মগ্রহণ করেছেন সেটার একটি প্রমাণপত্র দিতে লাগবে। এরপর হচ্ছে আই হ্যাভ অ্যাকুরেট ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, তো আপনি যদি মানে প্রাকৃতিকীকরণের মাধ্যমে যদি আপনার সিটিজেনশিপ নিয়ে থাকেন ভারতের, সেক্ষেত্রে একটি আপনাকে সিটিজেনশিপ সার্টিফিকেট আপনাকে দিতে লাগবে। তো এরপর বলেছে আই হ্যাভ নট অ্যাকুরেট দ্য সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি, আপনি অন্য কোনো মানে দেশের নাগরিক নন বা নাগরিকত্ব নেননি, এই হিসেবে আপনি একটি সম্মতি দিচ্ছেন। পাশাপাশি আই এম অ্যাপ্লিং ফর ইনক্লুশন ইন দ্য ইলেকট্রাল রোল অ্যান্ড মাই নেম ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তো যাই হোক এখানে যেটা আপনি বলছেন যে আপনার যে জায়গায় আপনি আবেদন করেছেন ভোটারের জন্য সেই জায়গায় আপনি বাসিন্দা, অন্য কোনো বিধানসভার আপনি বাসিন্দা নন। এক কথায় আপনার যাতে ভুয়ো দুটো ভোটার কার্ড না থাকে সে বিষয়ে আপনি কিন্তু সম্মতি দিচ্ছেন। তো এই বিষয়টি মনে রাখবেন। পাশাপাশি এখানে একটি উল্লেখ করা হয়েছে ভারতীয় আইন 1950-এর 43-এর মধ্যে 31 ধারার আপনার সেই অনুযায়ী আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু 1 বছরের জেল এবং জরিমানা হতে পারে, এমনটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো এই মর্মে আপনি সমস্তটাই দেখে নেবেন। এবার নিচের দিকে কিছু লিস্টের কথা বলা হয়েছিল, তো সেই লিস্টে ছিল এটা। তো তার আগে আপনাকে এখানে ডেট এবং প্লেস এবং এখানে আপনাকে সমস্তটা এইভাবে ফিল আপ করে এখানে আপনাদের সিগনেচার বা হাতের ছাপ দিতে পারবেন। পাশাপাশি এখানে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছিল এনি আইডেন্টি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়িজ, তো এই ক্ষেত্রে আপনার দেখে নেবেন যে আপনাদের এখানে ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে। যদি আপনি একজন এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এটা প্রযোজ্য হতে পারে। এখানে 11টি দেওয়া রয়েছে, 11টির মধ্যে যে কোনো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটার মধ্যে একটি আপনি বেছে নিতে পারবেন। এরপর বলেছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন্ডিয়ান গভর্নমেন্ট লোকাল অথরাইজড ব্যাঙ্ক পোস্ট অফিস, বলা হয়েছে এখানে পিরিয়ড 1/7/1987 আগে।
এরপরে বলা আছে দেখুন বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। আমাদের এখানে বার্থ সার্টিফিকেটের কথা বলা হয়েছে, যেটা ইতিমধ্যে ইস্যুড করা রয়েছে, তো আপনার বার্থ সার্টিফিকেট হলে হয়ে যাবে। তাছাড়া পাসপোর্ট আপনার হলেও হবে। তারপর ম্যাট্রিকুলেশন বা এডুকেশন সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি, যদি আপনার সেরকমের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা আপনার মোট কথা পড়াশোনা যদি করে থাকেন সেরকমের সার্টিফিকেট থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা মাধ্যমিক থেকে শুরু করে নিয়ে উচ্চ আপনাদের যে শিক্ষিত যে সার্টিফিকেটগুলো হয় সেগুলো দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। স্টেট অথরিটি দ্বারা এমন আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে যার দ্বারা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক এবং আপনার ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে। পাশাপাশি ফরেস্ট রাইটস সার্টিফিকেট থাকলে হবে। ওবিসি এসসি এসটি আপনাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। পাশাপাশি ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ থাকলেও হয়ে যাচ্ছে। পাশাপাশি ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট সেটাও কিন্তু হয়ে যাবে। পাশাপাশি এখানে বলা আছে দেখুন এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট থাকলেও কিন্তু আপনার হয়ে যাচ্ছে। অর্থাৎ জমি বা বাড়ির যদি আপনার কোনো রকমের সেরকম কাগজ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। তো এই ছিল পূর্বে ঘোষিত সমস্ত তথ্য। তবে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে যেটি ইতিমধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন দিন কয়েক আগেই বিহারে ভোটার তালিকার বিশেষ বা নিবিড় সমীক্ষার প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন প্রক্রিয়ার নানা নিয়মকানুন নিয়েও। তার কয়েকদিনের মধ্যেই বিশেষ বা নিবিড় সমীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। এতক্ষণ আগে যে ফর্মটি দেখালাম সেটি ছিল পূর্বের ফর্ম। এই ফর্মের পরে এবারে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানেই বলা হয়েছে যে 1987 সালে সেক্ষেত্রে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না। তাহলে তার পরিবর্তে কি দেওয়া হবে বা কি লাগবে, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সে বিষয়ে এবার বিস্তারিত। ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন বিহারে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকায় সার্বিক সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সেজন্য একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়। সোমবার ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নিয়মবিধিতে বিস্তর বদল এনেছে কমিশন। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিহারে 2003 সালে ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে নথিভুক্ত 4.96 কোটি ভোটারের জন্য নতুন করে আর কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আপনারা প্রত্যেকে একটু ধ্যান দেবেন যে 2003 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়েছে। সেখানে নথিভুক্ত কত সংখ্যক মানুষ রয়েছে কিনা 4.96 কোটি ভোটার, এবং তাদের জন্য কোনো রকমের নথির প্রয়োজন নেই। আর সেই ভোটারদের কেন প্রয়োজন নেই সেটাই বিশেষ করে জানার। আর আপনারা প্রত্যেকে জানেন শুধুমাত্র প্রথমে শুরু হয়েছে বিহারে, যেহেতু বিহারে প্রথমে ইলেকশন তাই বিহারে শুরু হয়েছে। আর আমাদের রাজ্যে কিন্তু আগস্ট থেকে শুরু হবে, একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বিহারের প্রসঙ্গ টেনে কী বলা হয়েছে সেটাই দেখার। আর প্রত্যেকের জন্য অর্থাৎ প্রত্যেক রাজ্যের জন্য কিন্তু একই রকম প্রযোজ্য হচ্ছে বিষয়টি। দেখুন 4.96 কোটি ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কিত কোনো নথিও জমা দেওয়ার প্রয়োজন নেই। মানে ওই যে 4.96 কোটি ভোটার ইতিমধ্যে 2003 সালে তাদেরকে কিন্তু এসআইআর করা হয়েছে বিহারে এবং তাদের লিস্ট ইতিমধ্যে প্রকাশ করেছে কমিশন, এবং ওই 4.96 কোটি ভোটারের কোনো রকমের নথি দেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও বলা হয়েছে যে বাবা কিংবা মায়ের সম্পর্কিত কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। তো বুঝতে পারলেন। এবারে দেখুন কোনো ভোটারের নাম যদি 2003 সালে ভোটার তালিকায় নাও থাকে সেক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে 2003 সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবেন। এখানে খুবই ভাবার এবং গুরুত্বপূর্ণভাবে দেখার বিষয় সেটা হচ্ছে যদি আপনার ভোটার তালিকায় 2003 সালের বিহারে না থাকে, এটা বিহারের কথা বলা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে এই ডেটটা 2002 করা হয়েছে। আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা কিভাবে। দেখুন ওই সময় কিন্তু এসআইআর হয়েছিল, ওই সময় যে সমস্ত ভোটাররা ইতিমধ্যে ভালোভাবে সমীক্ষাতে পাস করেছেন, ভেরিফিকেশন হয়েছে, তাদের লিস্ট প্রকাশ করেছে, সেই লিস্টটি দেখে কিন্তু আপনি ছাড় পাবেন। এবং ওই যে ভোটার যারা বর্তমানে আছেন 2003 সালে ছিলেন এখনও আছেন তাদের তো কোনো রকমের দিতেই হচ্ছে না। পাশাপাশি ওই তালিকায় যদি আপনার নাম নাও থাকে সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তিনি নিজের বাবা কিংবা মায়ের কোনো নথির পরিবর্তে 2003 সালের তালিকাটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে বললাম ধরেন আপনি 2004-এর পরে আপনার জন্ম হয়েছে, সেক্ষেত্রে তো আপনার চাচ্ছে যে আপনার বাবা বা মায়ের জন্ম বা আপনাদের বাবা মায়ের জন্মের ডেট অফ বার্থ বা আপনাদের প্লেস অফ বার্থ দিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার বাবা মা যদি 2003 সালের ভোটার তালিকায় নাম থাকে আপনার বাবা মার, সেক্ষেত্রে আপনার বাবা মায়ের কিন্তু কোনো রকমের আর ডেট অফ বার্থের প্রুফ বা আপনাদের জন্মস্থানের প্রুফ দিতে হচ্ছে না। শুধুমাত্র ওই ভোটার লিস্টে যদি আপনি দেখান
এখানে কিন্তু সেটাই স্পষ্ট বলা হয়েছে, তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে অন্য কোনো নথি দিতে লাগবে না, তার পরিবর্তে ওই 2003 সালের ভোটার তালিকাটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু হয়ে যাবে, মানে ব্যবহার করতে পারবেন। এখানে কি বলা হয়েছে, অর্থাৎ মা কিংবা বাবার জন্য আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই, অর্থাৎ এখন মোট ভোটারের প্রায় 60% কোনো নথি জমা দিতে হবে না। অর্থাৎ এটা বিহারের ক্ষেত্রে 60% বর্তমান ভোটার আগে ছিল এরকম, বর্তমানে 100% মিল করতে বর্তমানে আরও অনেক যুক্ত হয়েছে কয়েক কোটি, যার কারণে ওই 60%কে আর কিন্তু দিতে হচ্ছে না, ওই 60%কে শুধু 2003 সালে ভোটার তালিকা বিবরণ যাচাই করে আবেদন বা গণনা ফর্ম জমা দিতে হবে। তো মূলত বুঝতে পারলেন এই ফর্মটি মূলত যাদের 2003 সালের লিস্টে নাম ছিল এখনও পর্যন্ত আছেন, সেক্ষেত্রে আপনাকে কোনো রকমের আর কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র যে যাচাই ফর্মটা দেখলেন যে ইনুমারেশন ফর্মটা, শুধুমাত্র সেটি ফিল আপ করে জমা করলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে ভেরিফিকেশন। এবার দেখুন, প্রসঙ্গত সামনেই বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে জাল ভোটার রুখতে সম্প্রতি ভোটার তালিকায় পরিমার্জনের কাজে হাত দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন জানায় ওই রাজ্যে 2003 সালে ভোটার তালিকায় যে বিশেষ সংশোধন হয়েছিল সেই সময় ভোটার সংখ্যা ছিল 4.96 কোটি। তো আপনাকে একটু আগেই বললাম যে 2003 সালে ভোটার তালিকা বিশেষ সংশোধন হয়েছিল বা এসআইআর হয়েছিল, আর বিহারে এই মুহূর্তে 7,69,69,844 জন ভোটার রয়েছেন, অর্থাৎ 4.96 কোটিটিকে বাদ দিলে যত সংখ্যা হচ্ছে অত সংখ্যা বর্তমান কিন্তু বেড়ে গেছে, এবং এই সংখ্যাটাকেই কিন্তু এবারে কিন্তু নতুন করে এসআইআর করা হবে বা আপনাদের এই ভেরিফিকেশনের কাজটি কিন্তু হচ্ছে। এদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একটি এনিউমারেশন ফর্ম, যেটি একটি আগে দেখালাম, দেওয়া হচ্ছে। কমিশন জানায় যাদের নাম পুরনো তালিকায় রয়েছে তাদের শুধু ইএফ অর্থাৎ এনিউমারেশন ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে। অর্থাৎ একটু আগে আপনাদেরকে এই বিষয়ে ক্লিয়ার করলাম, 2003 সালের যাদের লিস্টে নাম ছিল তাদের কিন্তু ফিল আপ করলেই হয়ে যাচ্ছে, আলাদা করে কোনো রকমের কিন্তু আর ডকুমেন্ট দিতে হচ্ছে না, আলাদা করে অতিরিক্ত নথি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা নতুন তাদের ডিক্লারেশন ফর্মের সঙ্গে নাগরিকত্বের প্রমাণস্বরূপ বাড়তি নথি জমা দিতে হবে। তো এক্ষেত্রেও একটি বোঝার বিষয়, যারা নতুন, এখানে বলা আছে যারা নতুন, অর্থাৎ যাদের নতুন করে আবেদন করবেন বা 2004-এর যাদের জন্ম, 4-এর পরে, তাদের কি বলা আছে ডিক্লারেশন ফর্মের সঙ্গে বাড়তি নথি দিতে লাগবে। তো তাদের ক্ষেত্রে জন্মের যে তারিখ চাওয়া হয়েছে অবশ্যই তাদের থাকবে, তারা দিলে হয়ে যাবে, ছাড় পাবে। এবং বাড়তি নথি বলতে বাবা মায়ের যে দেওয়ার কথা বলা হয়েছে, তো বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু ভোটার লিস্টটি যদি আপনি ব্যবহার করেন, 2003 সালে ভোটার লিস্টে আপনার বাবা মায়ের যদি থাকে নাম, সেক্ষেত্রে সেটা ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। এবারে দেখুন, কমিশনের তরফে জানানো হয় যেসব ভোটার 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের সপক্ষে তালিকার উল্লেখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। তো এটি কিন্তু আগে বলা হয়েছিল, যেটি একটি আগে আপনাদেরকে দেখালাম ফর্মটি বিস্তারিতভাবে, সেখানে কিন্তু বলা হয়েছিল যে 1987 সালে 1 জুলাইয়ের আগে যদি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে জন্ম তারিখ বা জন্মস্থানের সপক্ষে তালিকার উল্লেখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে, সেই 11টি তালিকাও দেখিয়ে দিয়েছি। আর 1987 সালে 1 জুলাই থেকে 2004-এর 2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি নথি, এবং তাদের বাবা কিংবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি নথি জমা দিতে হবে। এমন বিষয়টি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। যেসব ভোটার, এইখানেই ভালো করে দেখা, যেসব ভোটার 2রা ডিসেম্বর 2004 তারিখের পরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিজেদের বা নিজের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণের একটি নথি আপনাকে জমা দিতে হবে। যদি কারো বাবা কিংবা মা ভারতীয় না হন সেক্ষেত্রে তার পাসপোর্ট ও সন্তান জন্মের সময়কার ভিসা কপি কিন্তু জমা দিতে হবে, এমনটাই বলা হয়েছিল। আর এরপরেই কমিশনের পদক্ষেপ নিয়ে আপত্তি তোলেন মমতা, দাবি করেন বিহার বাহানা, কমিশনের আসল নিশানা হচ্ছে বাংলা। কমিশনের নিয়মকে ভিত্তিহীন বলেও দাবি করে বাংলা শাসক দল। তৃণমূলের অভিযোগ, কিভাবে সকলের পক্ষে বাবা মায়ের জন্ম তারিখের শংসাপত্র দেওয়া সম্ভব, এটাই কিন্তু প্রশ্ন, যে প্রত্যেকের কাছে কিন্তু এটা সম্ভব নয়। কারণ আজ থেকে কয়েক দশক আগেও বাড়তি প্রসব হতো, মানে বাড়িতেই কিন্তু প্রসব হতো, সেক্ষেত্রে জন্মের শংসাপত্র পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকরা অনেকেই ভিন রাজ্যে স্থানান্তর করেছেন। মমতার অভিযোগ, কেন্দ্র আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করতে চাইছে, সে কারণেই এমন নিয়ম। মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না। আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কৃতদাস নয়। নাম না করে নিশানা করে বিজেপির প্রচারক বলে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে। তিনি আরও বলেন তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে সেই কারণেই এই নিয়ম।
যাই হোক, বিস্তারিতভাবে বলা হয়েছিল এবং তারপরে কমিশন নতুন কিন্তু এই প্রসঙ্গে এবার কিন্তু ফর্ম রিলিজ করেছে। আর এ নিয়ে আপনারা প্রত্যেকে হয়তো দেখেছেন, বাংলার কয়েকজন মন্ত্রী কিন্তু কমিশনের কাছে কিন্তু দেখা করতে গিয়েছিলেন, এই বিষয়ে বিস্তারিত বলতে গিয়েছিলেন। তো এরপরেই আপনারা জানেন যে এরপরেই এই যে নিয়মটা একটু আগে আপনাদেরকে বললাম, যে আপনাদেরকে কোনো রকমের কিন্তু কোনো নথি দিতে লাগবে না। আপনারা শুধুমাত্র আপনাদের বাবা মায়ের যে নথির কথা বলা হয়েছিল সেই নথির পরিবর্তে 2003 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে সেই লিস্টটি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রেই হয়ে যাবে। তবে আমাদের রাজ্যে 2003 নয় 2002 পর্যন্ত করবে বলে ইতিমধ্যে মনে করা হচ্ছে। একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন তেমনটাই দেখতে পাচ্ছেন। প্রথমে জানিয়েছিলাম যে কমিশনের প্রস্তুতি সাঙ্গ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। তো দেখতে পাচ্ছেন আগস্ট থেকে কিন্তু আমাদের রাজ্যে শুরু হওয়ার কথা। দেখতে পাচ্ছেন বিহারে ভোটার তালিকায় সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ। কমিশনের একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা, মানে আপনাদের ইন্টেনসিভ রিভিশন বা SIR যেটাকে বলা হচ্ছে, এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে। এবার যখন পশ্চিমবঙ্গের শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার SIR হয়েছিল। তো যদি আপনি দুটি ডেট মিলান তাহলে দেখতে পাবেন আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার লাস্ট SIR হয়েছিল। আর একটু আগে আপনাদেরকে যেটা জানালাম সেটা হচ্ছে বিহারের কথা আপনাদেরকে জানালাম। বিহারে ওই রাজ্যে কিন্তু 2003 সালে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হয়েছিল, অর্থাৎ আমাদের থেকে 1 বছর পরে ওদের হয়েছিল। তাই ওদের 1 বছর কিন্তু ধরা হবে, 2003 সাল পর্যন্ত SIR ধরা হবে। 2003 সালে যাদের লিস্টের নাম রয়েছে তাদের কোনো রকমের কিন্তু নথি দিতে লাগছে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারে বলা হয়েছে 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার SIR হয়েছিল। তো 23 বছর পর আবার চলতি বছরের আগস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশনের ওই সূত্র জানাচ্ছে। তো বিহারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 2003 সাল থেকে ধরা হচ্ছে লাস্ট SIR এবং সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদের দিতে হবে না। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে 2002 সালে যাদের নাম ছিল লিস্টে তাদের কিন্তু কোনো রকমের আর ডকুমেন্টস দিতে হচ্ছে না। তো চলুন মেন প্রসঙ্গে আরও নিচের দিকে কী বলা হচ্ছে সেটাই জানছি। বলা আছে ভোটার তালিকা সংশোধন বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে। কমিশন সূত্রে খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। তো আপনাদেরকে প্রথমেই বললাম বিহারে যেরকমটা 2003 ধরা হয়েছে, আমাদের 2002 লাস্ট যেহেতু SIR হয়েছে তাই ঠিক একই রকম নিয়ম ধরা হবে আমাদের বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ। প্রসঙ্গত আগামী বছরে এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনের প্রতিনিধিরা। তো এখানে বুঝতে পারলেন সম্প্রতি কালীগঞ্জে উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, এখানে অনলাইনে কথা বলা হয়েছে, দেখা যাক অনলাইন নাকি অফলাইন আগে শুরু হয় সেটাই দেখার। তো তথ্য আপডেট চলে আসলে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো, যদি অনলাইন শুরু হয় কীভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়টি জানতে পারবেন। এরপর বলা হয়েছে দেখুন ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে FIR দায়ের করা হবে। অর্থাৎ বুঝতে পারলেন যদি কোনো ব্যক্তির নামে ভুয়ো তথ্য আসে বা ভুয়ো ভোটার পায় সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে FIR হবে। এই বিষয়টিও অবশ্যই সতর্ক থাকুন এখন থেকেই। যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল, মঙ্গলবার দলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক এবং রাজ্যের 3 মন্ত্রী ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তরে গিয়ে এ বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। তো ইতিমধ্যে রাজ্য সরকার পক্ষ থেকে শাসক দলের পক্ষ থেকে 3 জন মন্ত্রী গিয়েছিলেন। তো 3 জন মন্ত্রী কি বক্তব্য ছিল, যেহেতু আমরা দেখলাম যে বিহারের ক্ষেত্রে 2003 সাল ধরা হয়েছে SIR এবং সেই লিস্ট অনুযায়ী আপনি ছাড় পাবেন, কিন্তু নির্বাচন কমিশনের যে তথ্য অনুযায়ী আমাদের 2002 সাল পর্যন্ত SIR ধরে ওই লিস্টে যাদের নাম রয়েছে তো সেই অনুযায়ী আপনারা ছাড় পাবেন। তো এবারে শাসক দলের পক্ষ থেকে কোন সালটিকে ধরার কথা বলা হয়েছে সেটাই কিন্তু এবারে এখানে দেখতে পাচ্ছেন 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। তো মূলত বুঝতে পারলেন এবারে রাজ্যের শাসক দল তারা কিন্তু দাবি করেছে ভোটারের নাম যাতে বাদ না যায় তা নিশ্চিত করার জন্যই কিন্তু কমিশন ইতিমধ্যে দাবি করেছেন। যদিও কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি হিসেবে ধরার কথা বলা হয়েছে, এটা কিন্তু ছিল বিহারের ক্ষেত্রে, আর আমাদেরটা দেখতে পেলেন 2002। তো দেখার বিষয় কোনটা ধরা হয়। এবারে দেখুন কল্যাণ এ প্রসঙ্গে বলেন, আমাদের দাবি 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে SIR করা উচিত। অর্থাৎ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যারা দাবি করা হচ্ছে 2024 সালে যদি আপনার যদি লিস্ট থাকে সেই অনুযায়ী
আপনাদের ধরা হোক এসআইআর এবং সেই অনুযায়ী বর্তমান সমীক্ষাগুলি করা হোক। এটা কিন্তু শাসক দলের ইতিমধ্যে দাবি। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন কমিশন, যা নিয়ে কংগ্রেস, আপ, উদ্ধব সেনা সহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছিল। বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়ে তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে। তো মূলত আসল বিষয়টি আপনারা বুঝতে পারলেন। যেহেতু 2003-এর কথা বলা হয়েছে, বিহারের ক্ষেত্রে আমাদের 2002 লাস্ট এসআইআর হয়েছে, কিন্তু আমাদের রাজ্যের শাসক দলের দাবি 2024 সালকে লাস্ট এসআইআর ধরে নিয়ে এই তথ্যের যাচাইয়ের কাজ করা হোক, এমনটা দাবি করা হয়েছে। তো আপনার কি মূল বক্তব্য সেটা অবশ্যই আপনি জানাতে পারেন। 2002 ধরবে নাকি 3 ধরবে নাকি 2024 ধরা হোক, কোনটা করা উচিত? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আমি আশাবাদী আজকের যে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমার জ্ঞান এবং আমার তথ্য যা কালেক্ট করতে পেরেছি সেই অনুযায়ী আপনাদেরকে জানাতে পারলাম। কোনো যদি ভুল আপনার মনে হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি বর্তমান যা আপডেট চলছে সেই অনুযায়ী আপনার মন্তব্য কী সেটা আপনি জানাতে পারেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আবারও বলছি, 2003 সালে বিহারের কথা বলা হয়েছে, 2003 সালে লাস্ট এসআইআর করা হয়েছে। সেই অনুযায়ী যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কোনো রকমের আর এক্সট্রাভাবে নথি দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই হবে। পাশাপাশি তাদের সন্তানদের যদি সেরকমের নথি দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদের বাবা মায়েদের যে 2003 সালে ভোটার লিস্টে নাম রয়েছে সেই নথিটি দেখালেই কিন্তু হয়ে যাচ্ছে, এবং নিজের ক্ষেত্রে শুধুমাত্র নিজের প্রমাণস্বরূপ জন্মের তারিখ, জন্মের প্রমাণপত্র এগুলো দিলেই হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদেরকে অতিমাত্রায় শেয়ার করে দিন। প্রত্যেক নাগরিকের জানা প্রয়োজন, কেননা যাদের যা ডকুমেন্টসের সমস্যা রয়েছে সেগুলো যাতে বর্তমানে কারেকশন করে নিতে পারেন। সামনে মাত্র কিন্তু আর একটা মাসও সময় নেই, আর কয়েকটা দিন রয়েছে, তারপরে কিন্তু শুরু হতে চলেছে। কেননা এরপরে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে, আর প্রত্যেকে জানেন বিধানসভা নির্বাচনে কিন্তু এখানে রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাকে নির্বাচন করা হবে। কতটা কঠিন হতে চলেছে বিষয়টি প্রত্যেকে জানেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অতিমাত্রায় আপনাদেরকে শেয়ার করার রিকোয়েস্ট করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে।